হুগলি জেলা কবিতা একাডেমি 23তম বর্ষ বাৎসরিক অনুষ্ঠান ও বাংলা কবিতা উৎসব পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগর কল্পতরু হলে ৩রা আগস্ট ২০২৫ রবিবার হুগলি জেলা কবিতা একাডেমির পরিকল্পনা ও পরিচালনায় বিশিষ্ট গুণীজন ও সুধীজনদের উজ্জ্বল উপস্থিতিতে কবিতা, আবৃত্তি এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, সামাজিক, মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিনব্যাপী খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা কবিতা উৎসব। হুগলি জেলা থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আমরা এখন বরণ করে নিচ্ছি
হুগলি জেলা কবিতা একাডেমির মাননীয় সম্পাদক, কবি, প্রাবন্ধিক প্রশান্ত মানিক মহাশয়কে, যিনি দীর্ঘদিন ধরে এই একাডেমিকে তার প্রতিভা, শ্রম সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে আজকে 23তম বর্ষে পৌঁছে দিয়েছেন। সেই বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্বকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা সম্মান জানাই এবং আমাদের অন্তরের ভালোবাসা জানাই। পরিচালন কমিটির আশ্রম তৈরি করেছেন, সেখানে প্রায় 100 অনাথ শিশু তারা পড়াশোনা করেন, তাদের খাবার, তাদের পোশাক সবকিছুই যোগায় এই শ্রাবণকে আমরা তানিয়া হাজরা স্মৃতি সম্মানে সম্মানিত করছি। আমাদের সাংবাদিক বন্ধু শতরূপকে বরণ করে নিচ্ছি। মহিম চক্রবর্তীর বই প্রকাশ করা হলো, প্রকাশ করলেন সংস্থার সভাপতি সম্মাননীয় অভিজিৎ সেনকুমার। জোরসে করতালি দিন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সকলকে জানাই আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। কবিতা, এই হুগলি জেলা কবিতা একাডেমিতে আমি বহুদিন যুক্ত আছি। প্রশান্ত দার আহ্বানে নিয়ম করে আসি, মাঝে মাঝে আসা হয়ে ওঠে না, এবং না হলে প্রশান্ত দা পরের দিন ফোন করে বলেন, এবার কিন্তু তুমি আসোনি। তোমাকে আমি আরো 3টি প্রশ্ন করব। বলতো, মানুষের কোন কষ্ট মুখের ভাষায় ব্যক্ত করা যায় না, কিংবা বলতে গেলেও কেউ বুঝবে না? মুহূর্ত মাত্র চিন্তা না করে যুধিষ্ঠির তৎক্ষণাৎ বললেন, কোন কবি যখন ভাব প্রকাশের জন্য প্রকৃত ভাষা খুঁজে পায় না, তখন তার যে কষ্ট তা দ্বিতীয় কোন ব্যক্তির পক্ষে সহমর্মী হওয়া সম্ভব নয়। ধর্মলোক হৃষ্ট হয়ে বললেন, বেশ, এবার বলো, মানুষের জীবনে এমন কোন মুহূর্ত আছে যা রমণ সুখের চেয়েও বেশি তৃপ্তি দিতে পারে? এবারেও নির্দ্বিধায় যুধিষ্ঠির তৎক্ষণাৎ বললেন, কোন শিল্পীর সৃষ্টিতে শেষ তুলির টান দেওয়ার মুহূর্তটি, তার সঙ্গে অন্য কোন সুখেরই তুলনা চলে না। ধর্মলোক পুনরূপী বললেন, এবার শেষ প্রশ্ন, বলতো, কখন ধর্মকে মনে হয় অধর্ম? নতনেত্রে একটুক্ষণ চুপ করে থেকে কম্পিত কণ্ঠে যুধিষ্ঠির উত্তর দিলেন, যখন ধর্ম আসেন বকের ছদ্মবেশে, যখন যখন মৃত্যু দিয়ে পরীক্ষা করা হয় মানুষকে। শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা 3টি প্রশ্ন। প্রাণের ঠাকুর, তুমি আছো আমাদের প্রতিটি অণু পরমাণুতে, ছড়িয়ে রয়েছে গোপাল খোয়াই থেকে যাত্রা করে সিঙ্গাল রাইন কিংবা কিনেটের উপত্যকার
প্রতিটি স্রোতে। শেষের কবিতা এখন যে প্রতিদিন মেট্রোতে। আমরা যারা অজ্ঞতায় কবির সাথে অন্য কবির কবিতার লড়াইয়ে যাই, অহেতুক অকারণ হিংসায় তোমার মূর্তি ভাঙি, এই অস্থির সময়ে তারাও তোমার গানেই খুঁজে পাবে অপার শান্তি আর নিশ্চিন্ত আশ্রয়। জালিয়ানওয়ালাবাগ এখন প্রতিদিন এই শহরে ওই শহরে, সারা বিশ্বটাই আজ জালিয়ানওয়ালাবাগ। তবু চোখে পড়ে না কাউকে নাইট ত্যাগ করতে। তাই মনে প্রাণে আমরা সবাই আবার চাইছি, ঠাকুর ও আমার প্রাণের ঠাকুর, তোমার বড় প্রয়োজন। আর একবার না হয় এসে লিখলে আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তেরও বাতাসটুকুর মতো। ধন্যবাদ সকলকে। বৈশাখের সৃষ্টি বৃষ্টি, ভরে উঠুক বৈশাখের আনন্দের সৃষ্টি বৃষ্টি। বৈশাখের ঝড় বৃষ্টির তাণ্ডব চাই ধরিত্রীর বুকে। আজ ধরিত্রীকে গ্রাস করেছে করাল ছায়া। রোজ বিধাতা পুরুষে রোদের বিষে ঝলসে যায়, ক্লান্তি লাগে চোখে মুখে। হঠাৎ করে কালো মেঘ হয়ে বৃষ্টি জলে যদি বৃষ্টি হলে বাজবে জীবন, বর্ষাকালটা আসলে পরে। তবে ভবে ভগবানটা আসবে ঘরে, মেসেজটা করলে পরে। বৃষ্টি আসবে আকাশ ভরে, উষ্ণ বাতাস হারাচ্ছে সব বর্ষা, এলে ফিরবে সব সবুজ জীবন। চাই বৈশাখের বৃষ্টির মেঘ থেকেই চলুক আনন্দ ধারা। বৃষ্টি তুমি কতদূর, চলে এসো ধরিত্রীর কোলে। বৃষ্টি তোমার জন্য বসে আছি আগ্রহের সাথে। আনন্দ ধারায় বৃষ্টি দেবতার দুধ হয়ে ফিরুক কামিনায়, তৃপ্তি হবে ধরিত্রীর সৃষ্টির উল্লাসে। নব নব প্রাণের বীজ ঘটুক, বৈশাখের নতুন আশার সৃষ্টি। বৈশাখের বৃষ্টিতে আমরা সবাই স্বাগত জানাই। নমস্কার। কবি, লেখক, সাহিত্যিক, সুধীজন, গুণীজন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মীরা সামন্ত, একজন লাইব্রেরিয়ান, বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠ, খানাকুল থেকে এসেছি। ধন্যবাদ জানাই আমার মাস্টারমশাই সম্মানীয় প্রশান্ত মানিক মহাশয়কে, এবং কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে এই কবিতা একাডেমিতে যোগ করেছেন। আর আমি যেহেতু একজন লাইব্রেরিয়ান, তাই সমাদর করি, শ্রদ্ধা সম্মান জানাই সকল কবি, লেখক, সাহিত্যিকদের, যাদের কলমের খোঁজায় সমাজ বদলে যেতে পারে, মানুষকে বদলে দিতে পারে। আমি একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি। একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি। ছোট বড়, মোটা বেঁটে, নানান রকমের নানান ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল সেই একগুচ্ছ চাবি। ছোট বড়, মোটা বেঁটে, নানান রকমের নানান ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করে এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন আর বলেন, ওরে তোর বাবার হাতে ওই চাবি দিয়ে
ওই দরজাগুলো খোলেনি? শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথাটা কি জানিস? ওইসব চাবিগুলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল ওই চাবি দিয়ে এসব দরজা খুলে না। তবু তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। নমস্কার। শিল্পী সলিল চৌধুরীর এটি বিখ্যাত কবিতা উনি পাঠ করলেন, এবং কবিতাটির মধ্যে যে আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাস আছে, সেই আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাস নিয়েই আমরা পথ চলব। সততা, নিষ্ঠা, আদর্শ এগুলো একদিন না একদিন সমাজের সমস্ত বন্ধ দরজাকে খুলে দেবে, খুলে দেবেই। গেরুয়া বাসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপঙ্গ মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়। আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার। আজকের দিনে আপনাদের সবার হৃদয়ের মধ্যে থেকে তার এই আনন্দ মুহূর্তটা নিশ্চয়ই সে উপভোগ করছে। সবাই ভালো থাকবে। আজও লিখতে পারিনি কোনো কাল জয়ী লেখা। শুধু আমি বলি না, প্রতিদিন বলি না,
আমি কোনো অসত্য অন্যায় করব না। আমরা সবাই বলি না নিজ দোষ ধরব, কেবল পরদোষ ধরব না। নমস্কার। আজ সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলা কবিতা একাডেমির অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে জেনে নেব, কি বলবেন? এই অনুষ্ঠান আজ সকাল থেকেই 10টা থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে একটু দেরি করে। যাই হোক, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যারা খানাকুল থেকে এসেছেন তারা এসেছেন। আর আমি মূলত আবৃত্তি শিল্পী সবিতা বর্মন। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রশান্ত মানিক দাদা এই হুগলি জেলা কবিতা একাডেমিতে। এসে তো আমার ভীষণ ভালো লেগেছে। অনেক কবিদের কবিতা শোনা হয়েছে, তাদের স্বরচিত কবিতা। মানিক দাদার তো তুলনা নেই, উনি আগে হেডমাস্টারমশাই ছিলেন। আমার সাথে আমার সতীর্থ, আমার বন্ধু ছন্দা রায়ও আছেন। মোট কথা আমার খুব ভালোই লেগেছে। দুপুরে লাঞ্চের ব্যবস্থাও আছে, সকালে টিফিনের ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে এখনও চলছে অনুষ্ঠান, এখনও কবিদের কবিতা চলছে, আলোচনা হবে, কবিতা সম্পর্কে আলোচনা, বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা হবে এখনও। মোটমাট ভালোই লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন। ধন্যবাদ। আমরা জেনে নেব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, কি বলবেন? নমস্কার প্রথমেই সবাইকে। আজকে একটা বৃষ্টিমুখর দিন। সেই বৃষ্টিমুখর দিনে আমরা কলকাতা থেকে এসেছি এখানে হুগলি জেলা কবিতা একাডেমির অনুষ্ঠিত এই অনুষ্ঠানে। তো এইটাই বলবো যে আসলে সাহিত্য সংস্কৃতির চর্চা মানে এইভাবেই হওয়া উচিত। রোদ, ঝড়, জল, বৃষ্টি এগুলোকে অগ্রাহ্য করে আমরা এভাবে আসি, এবং আমরা যেটা আসি সেটা ভালোবেসেই আসি। এবং যারা এখানে ওপরে আছেন, আমি এখন ওখানে অনুষ্ঠান শুনছিলাম, আমাদের কিছু ফর্মালিটিস ছিল, নামসই, সেগুলো করে আমরা অনুষ্ঠান শুনছিলাম। অনেক বিদগ্ধ মানুষজন ওখানে আছেন। এবার ওখানে এসে আমার খুব ভালো লাগে, কারণ তাদের থেকে অনেক শিখি, আমরা অনেক সমৃদ্ধ হই। আরও একটা কারণ, সেটা হচ্ছে এই যে আমি যে চ্যানেলটিতে কথা বলছি, নিউজ 24 মিডিয়া, এও কিন্তু খুব ভালো কাজ করছে আমাদের শতরূপ। তো ও বিভিন্ন জায়গায় ছুটে যায়, এরকম যে সমস্ত জায়গাতে এরকম সংস্কৃতিময় অনুষ্ঠানগুলো ঘটে, সাহিত্য চর্চা হয়। আমি দেখেছি রোদ, ঝড়, বৃষ্টি ও কিছু মানে না। আরামবাগে গিয়েও দেখেছি ও গেছে, বা আমাদের কলকাতার অবনীন্দ্র হলেও ও পৌঁছে যায়। তো আমার খুব ভালো লাগছে। আজকের অনুষ্ঠান নিয়ে এক কথাই বলবো যে আমার ছুটির দিন, আমি এই দিনটা বাড়িতে জেনারেলি রেস্ট করি। আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, এবং অনুষ্ঠানটাও খুব ভালো হচ্ছে। আর আপনার লেখা যে বই বেরিয়েছে এই সম্পর্কে কি বলবেন? আমার লেখা যে বই বেরিয়েছে এই সম্পর্কে আমি নিজে আর কি বলবো। প্রথম কথা হচ্ছে, আমার প্রথম যে বই ব্ল্যাক টি, সেটি 2023-এর এন্ডে বেরিয়েছিল বইমেলাতে। তো ওইবার বইমেলায় এগিয়ে গেছিলো, তো ফলে 2023-এর শেষে বেরিয়েছিল বইটি। তো বইটি ভালো সাড়া তুলেছে, সাড়া ফেলেছে বইটা, আমি বলবো। এবং আমার 200 কপি বই তৈরি করা হয়েছিল। আমার স্টকে আর তেমন কোনো বই নেই এ পর্যন্ত। আমাকে ওই বইটা আবার রিপ্রিন্ট করার কথা ভাবতে হবে। খুব সামান্য কিছু আমার স্টকে আছে। আমার প্রথম বই ব্ল্যাকটির অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, তবু যে আমার পাঠক কুল আমার ওই বইটিকে এত সম্মান দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, তার জন্য সমস্ত পাঠককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আমার দ্বিতীয় যে বইটি কবিতার, নারী ও সবুজ চেতনা, সেটি সাহিত্য জগৎ প্রকাশনী, আমরা জানি 50 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান, তাদের হাত ধরে ওটি বেরিয়েছে। এবং সেখানেও আমি খুব বলতে পারি যে ওই বইটিও আমি 100 কপি করেছিলাম, আর নেই। আমি গতকালই আমার প্রকাশককে আরও 50 কপির অর্ডার দিয়ে এসেছি। আমার তৃতীয় যে কাব্যগ্রন্থ, সেটি হচ্ছে অবধারিতভাবেই ব্ল্যাক টির পরে ব্ল্যাক কফি এসেছে। তো সেই ব্ল্যাক কফি কিন্তু এই গত বইমেলায়, মানে এই বছর বইমেলায় আমার প্রকাশিত হয়েছে, 2025-এর বইমেলায়।
বইটি 50 কপি শেষ, আর কয়েকটি আছে। তো আপনারা আমার কবিতা পড়ছেন, ভালোবাসা দিচ্ছেন, এর জন্য সত্যি আমি খুব আপনাদের কাছে কৃতজ্ঞ। সমস্ত পাঠককুলের কাছে আমি বলবো আপনারা বই পড়ুন, কবিতা পড়ার অভ্যেস করুন। তবে আমার কাছে বইমেলাতে একটা ফিডব্যাক এসেছিল যে ম্যাডাম আপনারা এত বেশি করে কবিতা দিয়ে বই করেন কেন? একটা স্কুল স্টুডেন্ট বলেছিল আমাকে। আমাদের স্টলে প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এসেছিলেন, প্রখ্যাত রিপোর্টার ঋতব্রত ভট্টাচার্য একাধিক দিন আমাদের স্টলে এসেছিলেন। আমার সঙ্গে তার ভিডিও আমি অলরেডি আমার সোশ্যাল মিডিয়া অনুরাধা অনুতে প্রকাশ করেছি। এবার বলবো সেই বন্ধু এবং সেই বোনদের কথা, ভাই বোনদের কথা মনে করে যারা আমাকে বলেছিল একটু অল্প কবিতা করে একটা বই করো না গো ম্যাম, তাদের জন্য আমি এই বইটা এনেছি। আমার 4র্থ কাব্যগ্রন্থ এবং আমার 6ষ্ঠ বই। এটা হচ্ছে জীবনের ক্যানভাস। খুব পাতলা, খুব ছোট, কিন্তু সলিড, অনেকগুলো কবিতা আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ করব যে এই বইটা আপনারা সংগ্রহ করুন। আর আজকে আপনাদের এখানে এই হুগলি জেলা কবিতা একাডেমির এই মঞ্চে আমি শতরূপের হাতে আনুষ্ঠানিকভাবে এই বইগুলো কিন্তু এখন আমি দিয়ে দেবো, কারণ ও খুব আমার কবিতার গুণমুগ্ধ আমি জানি। তো এটা আমি ওকে এখনই দিয়ে দিলাম। বইগুলো পড়ার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ। সর্বদা ভালো থাকুন, এগিয়ে চলুন এবং আনন্দের সহিত বাঁচুন সবসময়। আমারও অনেক ধন্যবাদ রইল শতরূপের এই চলার পথকে, যেভাবে ও এগিয়ে চলেছে এবং ও খুব ভালো কাজ করছে। অ্যাকচুয়ালি এখন তো ইউটিউবার ঘরে ঘরে, কিন্তু কাজের মধ্যে নিষ্ঠা, ডেডিকেশন সেটা সবার থাকে না। আমি অনেক ইউটিউবারকে দেখেছি যে অনুষ্ঠানে টাইম পাস করতে যায়, কিন্তু শতরূপ সেটা করে না। ও যে কাজগুলো করে খুব সলিড কাজ করে বলে আমি দেখেছি। উনি সুনীল চক্রবর্তী, শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তীর অনুষ্ঠানও কভার করে এবং সেখানে ওগুলো প্রকাশ করে। তো শতরূপের এই নিউজ 24 মিডিয়াকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানালাম। ধন্যবাদ সকলকে। হুগলি জেলা কবিতা একাডেমি 23তম বর্ষে পদার্পণ করেছে। এই এক মিলন মেলা, কবি এবং বাচিক চর্চাকারী যারা আছেন, কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পীরা সকলে এসেছেন। সকাল 10টা থেকে শুরু হয়েছে, এখন চলবে 5টা পর্যন্ত। এত দীর্ঘ সময়ের এই যে বাংলা ভাষা নিয়ে যে একটা চর্চা, যেটা হুগলি জেলা কবিতা একাডেমি দীর্ঘদিন ধরে করে আসছে এবং যার সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধেয় প্রশান্ত মানিক মহাশয়, ওনার অক্লান্ত পরিশ্রমে এই হুগলি জেলা কবিতা একাডেমি দাঁড়িয়ে আছে। তো আমরা যারা আজকে আসতে পেরেছি সত্যি খুব একটা আনন্দের দিন, ভালো লাগার দিন। সকাল থেকে নানান কবিতা শুনছি, আবৃত্তি শুনছি। আর আপনারাও অবশ্যই আসুন, এখানে যোগদান করুন। যারা আমরা বাংলা নিয়ে এখনও বাংলাকে শেষ হতে দিইনি, বাংলা নিয়ে কাজ করছি, বাংলাকে ভালোবাসি, তাদের জন্য আমন্ত্রণ রইল এই হুগলি জেলা কবিতা একাডেমির পক্ষ থেকে। আজকে 23তম বর্ষে পদার্পণ করেছে। 23 বছর ধরে বাংলা ভাষায় কবিতা চর্চা, তার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত যে সমস্ত কবি আছেন, বাচিক শিল্পী আছেন, যারা সাহিত্যিক আছেন, তাদেরকে একত্রিত করে এই একত্রিত করার কাজ, এই কাজটি এই সংস্থার যিনি শ্রদ্ধেয় সম্পাদক প্রশান্ত মানিক মহাশয় এত সুচারুরূপে সম্পন্ন করে চলেছেন। এই দায়বোধ, একটা সামাজিক দায়বোধ থেকে উনি এই কাজটা করছেন। Yeah.